ইটস নট পসিবল। শুনুন শুনুন মিস্টার দত্ত, ওকে আমার অনেক আগেই পুলিশে দেওয়া উচিত ছিল, আর সেটা না করে আমি যে ওকে জাস্ট চাকরি থেকে রিজাইন করতে বলছি না, এটা ওর 14 পুরুষের ভাগ্য, বুঝেছেন? হ্যাঁ, কি বলে একটা সুযোগ কি নিজেকে পাল্টে ফেলবে? হ্যাঁ, হাসালে মিস্টার দত্ত, হাসালে হাসালে। ইংরেজিতে একটা কথা আছে জানেন তো? হ্যাঁ, আ জিব্রা can't change its stripes। কিন্তু কমল সরকার না কোনোদিন নিজেকে পাল্টাতে পারবে না, আমি বললাম, আপনি লিখে রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, শুনুন 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 শুনুন, কোম্পানির নতুন সিএমডি হিসেবে আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিজ, আই হ্যাভ টু ওয়ার্ক ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি। তাই আমি ডিসাইড করেছি যে কমল সরকারের মতো ব্ল্যাক শিপদের আমার টিমে কোনো জায়গা হবে না। অ্যান্ড ইউ ভেরি ওয়েল নো অ্যাবাউট মাই আনকম্প্রোমাইজিং ওয়ার্ক এথিক্স। হ্যাঁ, না না, আমি আপনার উপর রাগ করছি না, ডোন্ট টেক ইট পার্সোনাল। না, আপনি নরম সরম মানুষ, সেটাও জানে, আর ওটা জেনেই সে আপনাকে কি বলছেন? না না, পুজোতে কোথায় যাবো? না 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 না, সময় কোথায়, আমি আছি, এখানেই আছি। হ্যাঁ হ্যাঁ, কে? সীমা? হ্যাঁ, সীমা ভালোই আছে। না, বাড়িতে নেই আর। হ্যাঁ, আসলে ওর এক ছোটবেলার বান্ধবী এসেছে, থাকবে কয়েকদিন পুজোতে, তার দুই বান্ধবীতে মিলে পুজোর শপিং এসেছে। হ্যাঁ, এক সেকেন্ড হোল্ড করুন। দিদি, হ্যাঁ দেখো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মিস্টার দত্ত, আমি এখন রাখছি, আমার বিকেলে আবার একটা প্রেজেন্টেশন আছে, সেটা তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পরে ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। তবে হ্যাঁ, ওই ব্যাপারে আর কোনো কথা হোক, সেটা আমি কথাটা মনে রাখবেন। হ্যাঁ, ভালো থাকবেন। কি ব্যাপার? হ্যাঁ, তুমি একা? রঞ্জনা কোথায়? ও একটু টেলারের কাছে গেছে, এক্ষুনি এসে পড়বে। ও আচ্ছা, বাবা এই কি করেছো? হ্যাঁ, পুরো বাজারটাই তুলে নিয়ে এলে দেখছি। তোমার পুজোর বাজারটাই তো বাকি ছিল, সেটা সেরেই তো ফিরলাম। আমার পুজোর সময় যা খুশি তাই পরে বেরোলে লোকেই বাকি বলবে। তাছাড়া তুমি এখন একটা বড় পাবলিক সেক্টরের ম্যানেজিং ডিরেক্টর, ছাত্র ঠেঙানো আলভোলা অধ্যাপক তো নয় যে কিছু একটা পরে বেরোলেই চলবে। সীমা, দামি জামা কাপড় পরলেই না মানুষ তৈরি হয় না, বুঝেছো? বরং মানুষ দিয়েই জামা কাপড় তৈরি করতে হয়, যেমন দর্জি। হাতটা রাখো। এইসব বাজে খরচের না কোনো মানে নেই। আচ্ছা বাবা, আমি কি এর জন্য তোমার থেকে আলাদা করে কোনো টাকা পয়সা চেয়েছি নাকি? আরে আমি কি এই কথা বললাম নাকি? ছাড়ো না বিকাশ, আজ যখন ঈশ্বর আমাদের সেই দিন দিয়েছে, তখন তাকে দুহাত পেতে গ্রহণ করো না। এই যে দেখো, এই দেখো না, কি সুন্দর হয়েছে না? ভালো। মনে পড়ে সেই সব দিনগুলো? এমনও পুজো গেছে আমাদের জীবনে যে তখন শুধু বাচ্চা দুটোর জন্য দুটো নতুন জামা কিনতে পেরেছে, নিজেদের কিছুই জোটেনি। আলমারি থেকে নিজের পুরনো শাড়িগুলো বের করে এইটা সপ্তমীতে করবো আর এইটা অষ্টমীতে করবো এই বলে ওই একই উৎসাহে ছোট বাচ্চা মেয়ের মতো নেচে উঠতে। তোমার ওই প্রাণ উৎসাহে আমার আমার সমস্ত বিফলতা কোথায় হারিয়ে যেত আমি কোনোদিন টেরই পেতাম না। বিফলতা সফলতা সবই সাময়িক বিকাশ, কিন্তু যোগ্যতা চিরস্থায়ী। তোমার যোগ্যতা নিয়ে তো কোনোদিন কোনো প্রশ্ন ছিল না আমার। তাই বোধহয় তোমার সমস্ত কিছু দুহাত উজাড় করে আমার দানপাত্রে সাজিয়ে দিয়েছো, তাই না? দানপাত্র? এবার অস্বীকার করি কি করে সীমা, আমি অস্বীকার কি করে করি? এই যে জীবনে আজ যা পেয়েছি, যতটুকুকে আমি আমার নিজের বলে জানি, এমনকি এই যে জীবনটা যেটা নিয়ে আমি অনুভব করি যে আমি বেঁচে আছি, তার সবকিছুই তো তোমারই দান।
যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। আমি যা করেছি যে কোনো স্ত্রী তার স্বামীর জন্যই করবে। তাছাড়া দানপাত্র বলছো কেন? এও তো হতে পারে সে ছিল আমার নৈবেদ্যর থালা। বাকিদের কথা বলতে পারবো না সে, আমি শুধু আমার কথাই বলতে পারবো। চাল ছিল হীন, সামান্য একটা উৎসামকের চাল, অথচ তারই হাত ধরে একদিন এক কাপড়ে বেরিয়ে এসেছিল তুমি। টানাটানির সংসার, অভাবের সংসার, অথচ কোনো দিন কাউকে কিচ্ছু বুঝতে দাও। 2 বছর যেতে না যেতে আমাদের যমজ সন্তান রিমা রিয়া এলো আমাদের জীবনে। তারপর হঠাৎ সেই ভয়ানক রোড অ্যাক্সিডেন্ট, মৃতপ্রায় অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করল। একদিকে হাসপাতাল, বাড়ি, ওষুধ, পথ্য, অপারেশনের অতগুলো টাকা, কোলে দুটো ছোট বাচ্চাকে নিয়ে কি করে তুমি ম্যানেজ করলে সীমা, আমি আজও ভেবে উঠতে পারি না। মেয়েরা সব পারে, তার স্বামীর কথা ভেবে, তার সন্তানের কথা ভেবে। শুধু যেটা মেনে নিতে পারে না তা হলো তার ভালোবাসার অপমান। না না কিছু না। বৌদি, ও মা কি হলো রে? এই ঢুকে আবার বেরিয়ে গেলি কেন রে? না মানে আমি কি কামিনি? ও বাবা কামি, দয়া করে কামি, দয়া করে কামি। এই বিটি, এত ইংরেজিতে কথা বলছিস কেন রে তুই? হ্যাঁ তো তোমরা বলো না যে ঘরে যখন ঢুকবি তখন বলে ঢুকবি বা নক করে ঢুকবি, ওটাই নাকি এটিকোট। এটিকোট? এটিকোট, এটিকোট। মূর্খ, এটা এটিকোট না, এটিকেট, এটিকেট মানে ভদ্রতা। ওই একই হলো। কি করে এখন? আরে থামো না, তোমরা আবার শুরু করলে নাকি? এই তোকে যা যা বলে রেখেছিলাম তুই করে রেখেছিস রে? হ্যাঁ হ্যাঁ, এই কখন করলি? আমি তো তোকে কিছুই করতে দেখলাম না। আমি তো তোকে কিছুই করতে দেখলাম। শোনো, সকালে বাজার গেছি, শাকসবজি এনেছি, তরি তরকারি এনেছি, ভাত রান্না করেছি, আলু ভাজা করেছি, ভাজা মুগের ডালও করেছি। ভাজা মুখ নাকি পোড়া মুখ? আর সকাল থেকে একজনকে 3 বার চা আর 2 কাপ কফিও করে দিয়েছি। না না একদম। সে কি গো? না না, তুমি এত অ্যাসিডে ভুগছো যে তোমার চা কফি দিলাম না? ওই যে হজমের গুলিগুলো শেষ হয়ে গেছিল, পাড়ার মোড়ের দোকান থেকে ওগুলোও এনে দিয়েছি। একদম বাজে। এই শোন, হ্যাঁ বলছি যে বাড়িতে একজন অতিথি এসেছে, সে কি তোর ওই পোড়া মুগ ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবে? হ্যাঁ আচ্ছা বলো দেখি। হ্যাঁ তুমি কতটা ঘুরিয়ে দিলে। একদম ঠিক বলেছো। এই কি করেছে? হ্যাঁ ওই গঙ্গা যমুনা ডাল আর সবজির ঘ্যাস রান্না করে তুমি ভেবেছো অনেক কিছু করে ফেলেছো। হ্যাঁ মাছ মাংস আনলি না কেন? শোনো, বাজারে গেছিলাম, ভালো মাছ পাইনি, বৌদি ভালো মাংস এনেছি। খুব ভালো করেছিস রে। রঞ্জুটা মাংস খেতে না ভীষণ ভালোবাসে। রঞ্জু মাংস খেতে ভীষণ ভালোবাসে। তা কোথায় তোমার ওই মাংসাশী বন্ধু? হ্যাঁ তার তো টিকিটও দেখা নেই। ওই যে মহিলা মন্ত্রী এসে গেছে। বাবা তোমরা পারো বটে খুনসুটি করতে। আসলে ওর সাথে না লাগলে ওই বিচিত্র ইংরেজি ওয়ার্ড গুলো তো শোনা যায় না। দিদি চলে এসছে। এই এগুলো সব নিয়ে যা। হ্যালো। Here, huh? Think of the devil and the devil is here. দেখলি সীমাদি, বিকাশ দা এক রাতের মধ্যে শালিকে কেমন ডেভিল বানিয়ে দিল। দেখ এতক্ষণ তোর কথাই হচ্ছিল, তাই বুঝলি? খুব নিন্দে করছিল নিশ্চয়ই। নিন্দে? বাবা, তার ঘাড়ে কটা মাথা আছে যে আমার সুন্দরী শালীর নিন্দে করে? সুন্দরী? Yes, রিয়েলি? absolutely. আরে সীমা, বিন্তিকে বলো একটু জল শরবত টরবত কিছু দিতে। আরে অমন দুধে আলতা রংটা রোদে পুড়ে একেবারে যেন ব্ল্যাক কফির মতো হয়ে গেছে, তাই না না? না ব্ল্যাক কফি না। হ্যাঁ তবে কিছুটা ওই ক্যাপাচিনোর মতো। হ্যাঁ সীমা প্লিজ মানে দেখো অল্প এই তো রঞ্জু খাবে। না রঞ্জু যখন তখন তো খায় না। না খায় দিলে খায় না। কি খাবার কথা বলছিস রে? কফি রে। তো দে না একটু। আরে সকাল থেকে 4-5 কাপ হয়ে গেছে, সারাদিন শুধু
যা কপি খাচ্ছে তার সাথে মুঠো মুখো এন্টাসে। আরে শোনো শোনো শোনো, এটাই একদম একদম আজকের দিনের লাস্ট, একদম লাস্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে রঞ্জু খাবে। বাবা বাবা কখন বললো এই তো এই মাত্র বলো, তুমি দেখো। তোমাকে নিয়ে আর পারা যায় না। হ্যাঁ, এই বিন্দি, বিন্দি শুনছিস? হ্যাঁ শুনেই যাচ্ছি। সকাল থেকে রান্না বান্না তো আর হবে না, এক কাজ করি, কাঁচা মাংসগুলো সাজিয়ে এনে দিই প্লেটে, কফির সাথে ওই দিয়ে লঞ্চ করো। কি করবো? লঞ্চ। লঞ্চ? ইয়েস। হ্যাঁ, তোর এই স্যাম্পলটা কি কোথা থেকে জোটালি রে? আরে ওটা ওই এক পিসি পৃথিবীতে পাঠিয়েছে আর নিশ্চয়ই। সেটা এসে আমাদের কপালেই জুটেছে। অনেকদিন বাদে তোদের এখানে এসে এমন ভাবে হাসলাম রে সীমাদি। তিষ্ঠ সুন্দরী, তিষ্ঠ। একবার বিন্তির ইংলিশ ক্লাসে যখন ভর্তি হয়েছো তখন তোমাকে শেক্সপিয়ার না বানিয়ে ছাড়বে না। She is still really too funny. হ্যাঁ, আসলে কি জানো, মেয়ে দুটো তো হস্টেলেই থাকে আর আমরা দুজন এখানে পড়ে থাকি, তো ওই বিন্তিকে দিয়েই আমাদের মেয়েদের অভাবটা কিছুটা হলেও পূর্ণ হয়। সত্যি তাই। হ্যাঁ মা, ভালো কথা, তোমরা দুইজন এখানে বসে গল্প করো, আমি বরং স্টাডিতে গিয়ে আমার প্রেজেন্টেশনটা ছেড়ে ফেলি। হ্যাঁ বিন্তি, বিন্তি আমার কফিটা স্টাডিতে দিয়ে দিস, বুঝলি? হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ, ওকে ডার্লিং, হ্যাঁ এনজয় ইয়োরসেলফ। ওকে বাই। ও হ্যাঁ, এই শোনো, হ্যাঁ সকালের যে ওষুধটা ছিল খেয়েছো ঠিক মতো? হ্যাঁ খেয়েছি। শিওর? বাবা হ্যাঁ, তুই দেখছিস তো? এই তুমি যাও তো, যাও তোমার কাজ করবি, যাও। ওকে, আদেশ শিরোধার। এই যে মশাই, হ্যাঁ, কফিটা যে অ্যারেঞ্জ করে দিলাম তার জন্য নো থ্যাঙ্কস নো গ্র্যাটিটিউড কি ব্যাপার? সে কি থ্যাঙ্কস দিনি না? একদম না। ওহো, ভারী অন্যায় হয়ে গেছে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। বাবা, বিকাশদা দেখছি তোকে চোখে হারায় রে সীমাদি। কেন রে, তোর হিংসা হচ্ছে নাকি? একদম না, বরং খুব ভালো লাগছে দেখে। তোর জন্য খুব নিশ্চিন্ত বোধ করছি রে। নিশ্চিন্ত? সেটাই তো হতে পারি না। হ্যাঁ, কিছু বললি? আরে না রে, এই কিছু না। এই তোর কথা বল না রে, তোর কথা কিছুই শোনা হলো না। কাল অত রাত্রে এলি। আমার কথা কি শুনলি সীমাদি? কেন রে? বড় অনাড়ম্বর জীবন আমার, শোনাবার মতো তেমন কিছুই নেই রে। জীবনের প্রায় সব সাবজেক্টেই ফেল, বেঁচে আছি বাস এই পর্যন্ত। আর না থাকলেও যে কারো কোনো ক্ষতি হতো সেটা মনে হয় না। ছি ছি, অমন ভাবে বলতে গেলি। তুই না থাকলে মাসিমার কি হতো ভাবতো? ভেবেছি বলেই তো দায়িত্ব কর্তব্য হাত থেকে ঝেড়ে ফেলে দিয়ে পালিয়ে যেতে পারিনি রে। আমার ভাইগুলোর মতো। ভাইদের কোনো খোঁজ খবর পাস না, কোনো দিন যাতে কোনো খোঁজ খবর না পাই সেই ব্যবস্থা করেই পালিয়েছে দুজন। মা, দুটো ফোন নাম্বার দিয়ে গেছিল, দুটোই ইনভ্যালিড। কি করবো বলতো? বলছি একটা সময়ের পর সব সম্পর্কই ইনভ্যালিড হয়ে যায়, তাই না রে? সব সম্পর্কেরই একটা এক্সপায়ারি ডেট থাকে, তাই না? বলছিলাম ওই মাসিমা নাকি শুনেছিলাম শেষ সময় কাউকে চিনতে পারতেন না। আমি ছাড়া তো আর কেউ পাশে ছিল না। অথচ জানিস, আমাকেই চিনতে পারতো না। মা মা করে ডাকলে শুধু শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকতো। অথচ আমার ওই অপদার্থ ভাইগুলোর নাম করে সারা রাত বিছানায় শুয়ে শুয়ে কাঁদতো। মাঝে মাঝে মনে হয় আমাদের মেয়েদের মনে হয় এটাই প্রাপ্য, শুধু উজাড় করে দিয়ে যাও, কোনো অপেক্ষা রেখো না, কোনো অভিযোগ রেখো না। কেউ নেই তোমার কথা শোনার জন্য। কারো কাছে সময় নেই, কারো কাছে না।
ছোঁয়াছে রোগটাই না রে সীমাদি। কেন এ কথা বলছিস কেন? এই দেখ না, কি সুন্দর মুডে ছিলিস তোরা, মাঝখান থেকে আমি এসে আমার সেই দুঃখ বঞ্চনার কাহিনী শুরু করে দিলাম। দেখ, মোটেও না, আমি জানতে চেয়েছি তাই তুই বলেছিস। তাছাড়া মাঝে মধ্যে একটু মনের কথা ভাবনা করে নিলে মনটাই বা হালকা কি করে হয় বল? হ্যাঁ, আরে ধুর, মন আমার অনেকক্ষণ আগে হালকা হয়ে গেছে সীমাদি। তোদের সবাইকে দেখি, তুই, বিকাশদা, বিন্তি, তোদের তোদের চারপাশের বাতাসে জীবনের এই আঘ্রাণ, বেঁচে থাকার এই আমন্ত্রণকে আমি কি করে অস্বীকার করি বলতো? উমা, কেন অস্বীকার করবি? বাঁচবি, অবশ্যই বাঁচবি, নিজের শর্তে বাঁচবি। ভরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় তো হবেই রে। আমার মনের কোণে কোণে শুধু ক্ষত আর ঘাড়ে সীমাদি। ভাবি, জীবনের এতগুলো বছর কেটে গেল, অথচ নিজের জন্য একদিনও বাঁচিনি। এটাই এটাই নারী জীবন রে রঞ্জু। আমরা মেয়েরা জানো, সবাই এক একটা খেলার পুতুল। প্রথমে বাবা, তারপরে স্বামী, সব শেষে হয় সন্তানের, নয়তো অদৃষ্টের। এই দেখ না, তোর বাবা অপরিমিত মদ খেয়ে লিভারটাকে খারাপ করে একদিন পুরোপুরি তোর ওপরে সংসারটাকে ছেড়ে দিয়ে অসময়ে টুক করে চলে গেল। এটা খেলা নয়? তোর ভাইরা তোর অসুস্থ মাকে পুরোপুরি তোর ওপরে ছেড়ে দিয়ে যে যার পালিয়ে গেল। তুই পারলি সেই খেলা থেকে বাঁচতে? আমার কথা ছাড় না সীমাদি। এটা তোর বা আমার কথা নয় তো রে, এটা আমাদের সবার কথা, সব মেয়েদের কথা। জানিস রঞ্জু, তোর বিকাশটাও না ঠিক এভাবেই ভাবে, যেন আমি একটা খেলনা, সংসারের শোকেশে সাজিয়ে রাখা একটা সামগ্রী মাত্র। সীমাদি, তবুও তো তোর জীবনটা একটা সরল রেখায় চলছে। রাস্তা সোজা হলেই তা মসৃণ হয় না। কখনো আকাশ থেকে রাতের শহরটাকে দেখেছিস? হ্যাঁ, এই ছকছকে নিয়ন লাইটগুলোর অন্তরালে কত অন্ধকার কানাগলি অনাদরে মুখ গুজে পড়ে রয়েছে, কত পাপ, ব্যাধি, যন্ত্রণা পালিত হচ্ছে, চোখে পড়ে? তবুও তো সীমাদি, তুই জীবনে সব কিছু ভাগ করে নেওয়ার মতো একজন সাথীকে পাশে পেয়েছিস। বিকাশটা শিক্ষিত, বুদ্ধিমান, একজন সহানুভূতিশীল মানুষ। তুই তুই তার কাছে তোর সব মনের কথা ব্যক্ত করতে পারিস সীমাদি। কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখ তো। তুই বেঁচে গেছিস মানে? রঞ্জু, তুই এখন একা, তাই তোর সমস্ত দায়বদ্ধতা শুধু তোর কাছে। কিন্তু একটা মানুষ যখন আরো 5টা মানুষের সঙ্গে নিজের জীবনটাকে জড়িয়ে ফেলে, তখন তার অনেক দ্বিধা, অনেক দায়, অনেক সমস্যা। তুই জানিস না রঞ্জু, আমি একটা ঘুমন্ত আগ্নেয়গিরির ওপরে দাঁড়িয়ে রয়েছি। পায়ের নিচের এই গনগনি উত্তাপ আমাকে রাতেও ঘুমোতে দেয় না রে। দাঁতে দাঁত চেপে মুঠো শক্ত করে আমি একা দাঁড়িয়ে রয়েছি, একা একা। শুধু শুধু সময়ের অপেক্ষা। সময়, জানি না কখন এই পায়ের নিচের জমিটা সরে গিয়ে এই জ্বলন্ত লাভা আমাকে গ্রাস করবে। আমার ঘর
কেমন আছিস শিবানী? আরে আমার কিচ্ছু হয়নি, ওই কালকে অনেকক্ষণ না খেয়েছিলাম তো, তাই হয়তো প্রেশারটা একটু ফল করে গেছে। প্রেশার ফল? হ্যাঁ। কেন লুকোচ্ছিস বলতো? তোর ভয়, তোর যন্ত্রণা কেন কারোর সঙ্গে শেয়ার করে নিজেকে হালকা করে নিচ্ছিস না তুই? আরে বললাম তো আমার কিচ্ছু হয়নি। ওই দেখ ফোনটা আবার বাজছে। দাঁড়া, তুই বস, আমি দেখছি। হ্যালো, কে? বিকাশ দা? আপনি আরে থেকে বলছেন? ও একটা জরুরি কাজে সকাল সকাল অফিসে বেরিয়ে গেছেন। আচ্ছা, হ্যাঁ বিকাশ দা, হ্যাঁ হ্যাঁ ভালোই আছে। হ্যাঁ বল, আমি ভালো আছি, বল। হ্যাঁ বলছে তো ভালোই আছে। আচ্ছা আচ্ছা বিকাশ দা, ঠিক আছে, রাখ। আচ্ছা। ভাগ্য করে একটা স্বামী পেয়েছিস তুই, আর এই মানুষটাকে বিশ্বাস করতে পারছিস না। আরে তুই ছাড় না আমার কথা। এই তুই এখন কোথাও যাচ্ছিস নাকি রে? হ্যাঁ, ভাবছি একটু বেরোবো। আচ্ছা। বড় পিসির সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ। শুনবো কোন দিন চিরতরে চলে গেছে। সেই। বয়সও তো কম হলো না। হ্যাঁ, এই কখন ফিরবি? আমি ফোন করে জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তুই সাবধানে থাকবি, হ্যাঁ। টাইমলি খাওয়া দাওয়া করবি, ঠিক আছে? আসছি। বিতি, বিতি, দরজাটা বন্ধ করে দে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, টেনে দাও, ওটা অটোমেটিক লক। কি বললো? অটোমেটিক লক? আরে অটোমেটিক লক বলতে পারবে না তবু বল। এই আয় রে, তুই আয়। আচ্ছা, আসছি রে। এই সাবধানে যাস ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এই পিন্টি, এই দেখ তো এই রঞ্জু বোধহয় কিছু ফেলে গেছে, দেখ। হ্যাঁ, দেখছি। বৌদি, কে যেন একটা এসেছে। কে নাম জিজ্ঞেস করিস? হ্যাঁ করলাম, বললো কমল সরকার। কমল সরকার এখানে কেন? বলিসনি যে দাদাও বাড়িতে নেই? হ্যাঁ বললাম, বললো তোমার সাথে দরকার। আমার সঙ্গে দরকার। ঠিক আছে, আসতে। কিছু মনে করবেন না ম্যাডাম, বাইরের দরজাটা খোলা ছিল আর ব্যাপারটা একটু আর্জেন্ট, তাই ভেতরে চলে এলাম। বিন্তি, তুই ভেতর যা। কি ব্যাপার আপনি এখানে কেন? আপনাকে না বলেছিলাম যে আপনি আমার বাড়িতে কখনো আসবেন না? বলেছিলেন, দরকার হলে আমাকে ফোন করবেন, আমি গিয়ে আপনার সঙ্গে দেখা করে নেবো। বলেছি। তবে ওই যে বললাম না, ব্যাপারটা একটু আর্জেন্ট। দেখুন, মাসের মাঝখানে এসে আর্জেন্ট বললে তো চলবে না। তাছাড়া মাসের শুরুতেই আপনার প্যাকেট আপনার কাছে পৌঁছে গেছে, আর এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা। ম্যাডাম, টাকা পয়সা ছাড়াও তো অন্য কিছু দরকার থাকতে পারে নাকি? মানে আপনার থেকে একটু ফেভার চাই ম্যাডাম। ফেভার আমার কাছে? না, ঠিক এক্স্যাক্টলি আপনার থেকে নয়, ফেভারটা আপনার হাজবেন্ডের কাছে। হাজবেন্ডের কাছে? দাঁড়ান, আপনি তো বিকাশের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার, তাই না? তো আপনি আপনার কোম্পানির সিএমডির কাছ থেকে একটা ফেভার চান, সেটা তাকে না বলে বাড়ি বইয়ের তার স্ত্রীকে বলতে এসেছে। অদ্ভুত কথা। কি করবো ম্যাডাম, লোকটা তো কারো কথা শোনে না। কিছু মনে করবেন না, আপনার স্বামীকে কিন্তু বড্ড ঢাকা। কমলবাবু, আমাকে বলতে কি লাভ? 22 বছর তো ঘর করছেন, দেখেছেন লোকটাকে শুধু হচ্ছে। আপনি এক্স্যাক্টলি ঠিক কি কারণে এখানে এসেছেন সেটা বলুন। এরকম মানুষদের আমার ভীষণ পছন্দ লাগে। মানে না মানে যারা এই এপাশ ওপাশ না করে একদম ডিজাইন আর টুলি পয়েন্ট কথাই ছিল। দেখুন ম্যাডাম, আমার প্রয়োজনটা খুব সোজা। আজ থেকে 6-7 বছর আগে বুঝলেন, আমাদের কোম্পানিতে একটা ফাইন্যান্সিয়াল স্ক্যাম, তো সেই
কেন কি বা কারা শত্রুতা করে আমার নামটা ছিল। এখন ওই স্পষ্ট বক্তা আর সৎ মানুষের তো শত্রুর অভাব হয় না।